স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা সুমান নিকুল। বাংলাদেশের 50তম বাজেট, তাই কথা বলে আসতে চাই খুলনা, রাজশাহী, চট্টগ্রাম থেকে এবং সেখানকার নানা পেশার লোকজনের সাথে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিচ্ছেন অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার, সদস্য সচিব, খুলনা নাগরিক সমাজ। আপনি যদি আমাকে শুনতে পান একটু বলুন, আজকে বাজেট ঘোষণা হলো, উপস্থাপন হলো, কেমন মনে হয়েছে খুলনাবাসীর কাছে বা আপনার নিজের কাছেই? ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে যে আমরা খুলনা সবসময় বলে থাকি যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে খুলনা সবসময় একটি অবহেলা বঞ্চনার মধ্যে থাকে। তো এই বাজেটটিও আসলে আমাদেরকে সে অবহেলা এবং বঞ্চনায় উপহার দিয়েছে। আপনি জানেন যে গত বছরে যে করোনা শুরু হওয়ার পরে কোভিড-19 একসঙ্গে 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনা তার মধ্যে 8টি পাটকল। সেই পাটকলগুলো নতুন করে চালু হবে কিনা, নতুন কোনো শিল্প কারখানা খুলনায় গড়ে উঠবে কিনা এবং শ্রমিকদের যে বকেয়া পাওনা, সে বিষয়ে বাজেটে কোনো প্রস্তাবনা বা সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। সুন্দরবন শুধুমাত্র আমাদেরই সম্পদ, খুলনার সম্পদ তাই নয়। সুন্দরবন বাংলাদেশের সম্পদ, বৈশ্বিক সম্পদ। সেই সম্পদটি এখন নানান কারণে অনেক কারণে এখন কিন্তু ধ্বংসের মুখোমুখি। সেই সুন্দরবনটি রক্ষার জন্য আমরা কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাইনি। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, মাত্র কয়েকদিন আগে একটি প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল ইয়াসের কারণে একটি বিস্তীর্ণ এলাকা, সেই অঞ্চলের মানুষ ওই এলাকায় বসবাস করতে আদৌ পারবে কি পারবে না সেটি প্রশ্ন। সুতরাং সেই টেকসই বেড়িবাঁধের দাবি কিন্তু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনে। এই বাজেটে আমরা তারও কোনো সুনির্দিষ্ট কোনো আপনার মনোবেদনার কারণগুলো তাহলে বোঝা গেল। আমি একটু রাজশাহীতে যাই, সেখানে সুব্রত পাল আছেন, কোঅর্ডিনেটর MEL লাইট হাউস। সুব্রত পাল, আপনার কাছ থেকে একটু জানতে চাই রাজশাহীবাসীর কাছে কেমন মনে হচ্ছে এই বাজেট? ধন্যবাদ আপনাকে। জি, যে কথাটি বলছেন যে আসলে আমি খুলনার কথাটি শুনছিলাম, একই রকমভাবে বলতে হয় যে রাজশাহীতেও কিন্তু এই অভিব্যক্তিটি এমনই। আমি যদিও বাজেট ঘোষণা যখন সংসদে হয় তারপরে বেশ কিছু মানুষজনের সাথে কথা বলেছি, তাদের অভিব্যক্তি, তাদের যে প্রতিক্রিয়া সেটি নেয়া, সে জায়গা থেকে কিন্তু তারাও একটি কথা বলেছে যে রাজশাহী আগে থেকে কিন্তু একটি অবহেলিত জায়গায় পড়ে আছে। রাজশাহীর নগরপিতা, রাজশাহীর সংসদ সদস্য সহ এখানকার জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন এই রাজশাহীকে সারা দুনিয়াতে মেলে ধরার, রাজশাহী বিভাগকে মেলে ধরার। কিন্তু বর্তমান বাজেট দিয়ে এটি প্রমাণ হয় না যে এটি মেলে ধরার মতো কোনো বাজেট। একটি কথা আপনাদেরকে বলি যে এই মুহূর্তে করোনাকাল চলছে, আমরা একটি বছর পার করে দ্বিতীয় বছরে করোনায় যাচ্ছি। করোনার বাজেটটিও যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম পরিষ্কার কোনো নির্দেশনা পাইনি। আমরা পাইনি স্বাস্থ্য খাতের কোনো নির্দেশনা, পাইনি শিক্ষা খাতের আমরা কোনো নির্দেশনা পাইনি, আমরা সামাজিক যে নিরাপত্তা যে খাত, সেই খাতেও কিন্তু পরিষ্কার কোনো নির্দেশনা ফুটে ওঠেনি। জি, বারে বারে এই রাজশাহীর মানুষজন বলছিল যে স্বাস্থ্য খাতে যাতে মোট জিডিপির 5% যাতে বরাদ্দ করা হয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলছি রাজশাহীবাসীর সাথে আমি আমার ব্যক্তিগত যে মতামত সেটি হলো সেটি কিন্তু 1% হয়নি। এই যদি চলে তাহলে এটি আসলে শুধু বাজেটের জন্য বাজেট হবে, এটির মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনমানের যে পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, এটি ঘটবে বলে অন্তত আমি মনে করছেন না। সুব্রত পাল, আমরা তাহলে একটু চট্টগ্রামে যাই। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে HM মুজিবুল হক শুক্কুর যোগ দিচ্ছেন। তিনি মহাসচিব, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। জনাব HM মুজিবুল হক, একই প্রশ্ন আপনার কাছে, কি মনে হচ্ছে এই বাজেট নিয়ে আপনার মন্তব্য জানতে চাই।
প্রতিবারেই It's 21:05. তার ব্যতিক্রম হয়। চট্টগ্রামবাসী বাজেটে কোনো সময় কিছু চট্টগ্রাম উন্নয়ন আমরা চট্টগ্রাম থেকে রিঅ্যাকশনটা মনে হয় একটু পরে নেই। আমি এই যে মুজিবুল হক এর কথা খুব বেশি একটা স্পষ্ট বুঝতে পারছি না, তার কাছে হয়তো পরবর্তীতে আমি যাব। আমাদের সঙ্গে আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। আপনার কাছে আমি জানতে চাই, আপনি নিশ্চয়ই খুলনা থেকে বা রাজশাহী থেকে কি ধরনের প্রতিক্রিয়া এসেছে শুনতে পেয়েছেন। অর্থনীতির ভাষা আসলে বেশ কঠিন, আমরা যারা আমজনতা বা খুব সাধারণ মানুষ আমরা খুব ভালো বুঝি না। ডক্টর সালেউদ্দিন, আপনি যদি আমাদেরকে আর একটু সহজ ভাষায় বুঝিয়ে দিতেন যে এই বাজেট থেকে আসলে আমরা কি পেলাম আর কি পেলাম না, নাকি আসলে আমরা আমজনতা এমনই যেমনটা আসলে অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার বলছিলেন বা সুব্রত পাল বলছিলেন যে আমরা যতই পাই আমাদেরকে আসলে খুশি করা যায় না, আমরা কেবল বঞ্চনার কথাই বলতে থাকি। ধন্যবাদ। বাজেটের আমার মোটা থেকে আমি বলি, বাজেটটা এবারে 2021-22 সালে অর্থমন্ত্রী কিছুটা চেষ্টা করেছেন, কিছুটা প্রয়োগ করে গতবারের বাজেট একেবারে গতানুগতিক এবার চেষ্টা করেন কিছু করতে, তবে তিনি একেবারে গতানুগতিকের বাইরে যেতে পারেন নাই। কারণ এখানে যেটা হলো বাজেটে, আর আপনার বাজেট আকার ঠিক আছে, বাজে ওদের এটা ঠিক আছে, এগুলোর ব্যাপারে আমাদের কোনো এখানে আপত্তি নাই। কিন্তু কথা হলো যে বাজেটের আপনার ব্যবসা বান্ধব বলছেন উনি, ব্যবসা বান্ধব এবং জনবান্ধব। ব্যবসা বান্ধব বলতে কিন্তু কিছু স্পেসিফিক ভালো ভালো ইন্ডাস্ট্রি, সেগুলো তাদের বান্ধব বিষয় হয়েছে। কিন্তু যেটা যেটা করা দরকার ছিল ছোট মাঝারি ক্ষুদ্র শিল্পের যে বান্ধব ব্যবসা বান্ধব, সেটা আমার মনে হয় জানেন। আর ব্যাপারটা হলো রিজিওনাল, যেটা আঞ্চলিক যে বৈষম্যগুলো আছে সেগুলির ব্যাপার। যেমন আমাদের যে বাজেটে এবারও বলেছে যে অর্থায়ন করা হবে বিভিন্ন ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রি, কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তো ফেলিও, সেগুলো তো দেওয়া হয় না, তাদের কাছে টাকাটা পৌঁছায় নাই। এখানে আরেকটা কিছু লক্ষণীয় যে আপনার সরকার ভাবছে যে সরকার সব করে ফেলবে, কিন্তু যারা আঞ্চলিক হিসেবে কাজ করে, গ্রাসরুট লেভেলে কাজ করে, সেখানে এনজিওরা আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে, এসএমই ফাউন্ডেশন আছে, মাইডাসের মতো একটা ইচ্ছা আছে, তারপর টিকেসের আছে। এই যে বেসরকারি যে উদ্যোগগুলো, সেগুলো অর্থনীতি ক্ষেত্রে এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে করা উচিত ছিল, কিন্তু সেটাতে কোনো উদ্যোগ নেয়। আমি সবসময় আর্গু করি বাজেট একটা অ্যাকশন প্ল্যান থাকবে, কিন্তু অনেকে সরকারি কর্মকর্তা বাজেট আবার অ্যাকশন প্ল্যান, বাজেট হিসাব, বাজেট শুধু অঙ্কের হিসাব না, যোগ বিয়োগ করে কতগুলো অ্যালোকেশন দেখা হবে, অ্যালোকেশন থাকবে, কিন্তু অ্যালোকেশনটা কিভাবে আপনি কৌশলটা কিভাবে বাস্তবায়ন করবেন সেই দিকটা তো আপনার বলতে হবে। এখানে কিন্তু আমি তেমন খুব স্পষ্ট কিছু দেখতে পারি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থানের ব্যাপারে। বহু লোক আয়ের উৎস হারিয়েছে, কর্মহীন হয়ে পড়েছে, তারপর একটা বিশেষ অংশ, একটা বিরাট অংশ লোক রাজনীতি মানে নিচে চলে গেছে, তাদের ব্যাপারে স্পেসিফিক কি আছে তেমন তো আমি দেখছি না। যে কর্মসংস্থান হলে কি করবে, সামাজিক নিরাপত্তা খাতে 1 লক্ষ কোটি টাকা দেবেন, সামাজিক নিরাপত্তা খাতে একটা বিশাল দেওয়া হয় সরকারি কর্মচারীদের পেনশন, সামাজিক তারপরে বয়স্ক ভাতা আর দুস্থ মহিলা, সেটা সামাজিক নিরাপত্তা নয়। শুধু সামাজিক নিরাপত্তা মানে আপনি যারা বেকার, যাদের কর্মহীন, তাদের ব্যাপারে কি হেল্প করবেন। এই যেমন হেলথের ব্যাপারে, হেলথ ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছিল, সেটার ব্যাপারে কোনো কথাবার্তা বলা হয়। অতএব যে জনবান্ধব এবং ব্যবসা বান্ধব ভিতরে জীবন ও জীবিকার সমন্বয়, সেই সমন্বয়টা আমি খুব দেখতে পাই। আর মোটা দাগে আরেকটা বলি যে বাজেটের যে ঘাটতিটা আছে সেটা বিরাটটা ঘাটতি, সেটা ব্যাংকিং সেক্টর থেকে 7,000 কোটি টাকা নেবে। ব্যাংকিং সেক্টর নাও মানে ব্যাংকের এমনি ক্ষুদ্র মাঝারি শিল্পদের টাকা দিতে চায় না। ব্যাংকার তো মহা আনন্দে গভর্নমেন্ট বন্ড কিনবে, ইয়েল্ড রেট একটু বেশি, চুপচাপ বসে থেকে আর্ন করবে। বড়দেরকে ঋণ দেবে, তবে তারা বঞ্চিত হবে, চুপচাপ বসে থেকে আর্ন করবে। বড়দেরকে ঋণ দেবে, তবে তারা বঞ্চিত হবে। তারপরে আপনার তারপরে আরেকটা জিনিস আছে, যেটা হলো যে বাইরে থেকে নিয়ে আসবে হয়তো। আমি অবশ্য বিদেশি ঋণ যদি সফট লোন পাওয়া যায় সেটা আমাদের দিতে হবে। আর লাস্ট যেটা হলো যে বাস্তবায়নের যেটা প্রতিষ্ঠানগুলো এবং যে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা, এই ব্যাপারে কিভাবে মনিটর করবেন সেগুলোর ব্যাপারে কোনো কিছু নাই। আপনি হেলথ সেক্টরে টাকা দিয়ে দিলেন, কতবার তো কিছু হয় না হেলথ সেক্টরে, সমন্বয়হীনতা, তারপরে সরকারের অর্থের অপচয়, দুর্নীতি, এইসব ব্যাপারে মনিটর কিভাবে কন্ট্রোল করবে
এগুলো না থাকলে গেলে বাজেটে তার যোগ দিয়ে রাজস্ব আয়াত হবে, রাজস্ব ব্যয় হবে, ঘাটতি এত হবে। তাহলে ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনি যেটা বলছেন যে বাজেট মানে কোনো নাম্বার ঠিক না, কিভাবে জনসম্পৃক্ততা থাকবে বা আমজনতা এর সঙ্গে কিভাবে যুক্ত থাকবে সেটাও আসলে ব্যাখ্যা বিশ্লেষণ বাজেটে সেই সুনির্দিষ্ট নির্দেশনা থাকাটাও বেশ জরুরি। আপনার কথা শুনে আমার কাছে তাই মনে হয়েছে। আমি একটু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম সাহেবের কাছে যাই, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ। তার কাছ থেকে আমি খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছ থেকে যেটা জানতে চাই বা বুঝতে পাই, সবাই বলছে যে বিপুল ঘাটতির বাজেট। আমরা যারা খুব সাধারণ মানুষ তারা আসলে একটু সহজ করে বুঝতে চাই যে আসলে ঘাটতি যদি অনেক বেশি হয় তাহলে সমস্যা কোথায় বা সম্ভাবনা কোথায়, একটু যদি সহজ ভাষায় বলতেন আমাদের। দেখুন, বাজেট আসলে একটা পরিবারের আয় ব্যয়ের মতন বিষয়। পরিবারে আয় বেশি থাকলে সেটা থেকে যখন পরিবারের কর্তার ব্যয় করতে সুবিধা হয়, আবার ব্যয় বেড়ে গেলে বাড়তি ব্যয়টি কোথা থেকে আনা হবে তার জন্য তখন তাকে ধার কর্য করতে হয়। তো বাজেটে আপনি যে ঘাটতি অর্থায়নের কথাটি বললেন সেটি একই রকম। দেখুন, একটি সম্প্রসারণমূলক একটি অর্থনীতির মতো দেশ বাংলাদেশ, সেখানে সবসময় কিন্তু সরকার চায় বাড়তি কাজ করতে এবং তার জন্য তার অর্থের দরকার হয়। কিন্তু সমস্যা দাঁড়ায় যখন সে নিজের আয় দিয়ে সেটি করতে চায়, তখন অনেক সময় ওই আয় দিয়ে ওই ব্যয়টি নির্বাহ করার মতো সামর্থ্য থাকে না, তখন তাকে ধার কর্য করতে হয়। ধার কর্য করবার ক্ষেত্রে তার উৎস থাকে হলো দেশের ভিতরে ধার কর্য করা, যেটাকে আমরা ইন্টারনাল বরোয়িং বলি, এবং আরেকটি হলো বিদেশ থেকে ধার কর্য করা, যেটাকে আমরা ফরেন এইড বলি বা এক্সটার্নাল বরোয়িং বলি। এবারের বাজেটে যদি তাকিয়ে দেখেন, প্রায় 2,13,000 কোটি টাকা ঘাটতি অর্থায়ন করতে হবে সরকারকে, এবং যেটা প্রায় জিডিপির হিসেবে 6.1%। তবে এই ঘাটতির ক্ষেত্রে বলা হচ্ছে বিদেশ থেকে আনা হবে 1,13,000 কোটি টাকা, এবং দেশের ভিতরে ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো নেওয়া হবে। এর ভিতরে সঞ্চয়পত্র থেকে 30,000 কোটি টাকা এবং ব্যাংক থেকে 70,000 বা 76,000 কোটি টাকা। প্রশ্নটি হলো যে এই পরিমাণ টাকা নিয়ে সরকার যখন কাজ করতে যাবেন তখন আসলে কোনো দায় বা বাড়তি কোনো চাপ করবে কিনা। একটি যেটি বলা হয়ে থাকে যে বিদেশ থেকে টাকা নিয়ে কাজ করতে গেলে কিছুটা কম সুদে কাজ করা যায়, কেননা আমাদের উন্নয়নশীল দেশ, আমরা এখনো এলডিসি, আমরা কম সুদে টাকা পাই, 1% নিচে সুদ করে টাকা পাই। কিন্তু আমাদের পরিবারের কর্তারা যদি তার পরিবার চালানোর জন্য ঋণ করতে চান, তাহলে তাকে ব্যাংক থেকে নিতে গেলেও তাকে প্রায় 10-12% সুদ, এখন অবশ্যই সেটি 9% মতো সুদ দাঁড়ায়। ফলে দেশি উৎস থেকে ঋণ করতে গেলে ঋণের দায়ভার বেশি, বিদেশি উৎস থেকে ঋণ করতে গেলে ঋণের দায়ভারটা এখনো কম। আমরা এবার যেটা ইতিবাচক দেখছি সরকারের, সেটা হচ্ছে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে সরকার এই ঘাটতি অর্থায়নটি করার ব্যাপারে বেশি মনোযোগী দেশি উৎসের চেয়ে। আমার মনে হয় যে সেটি একদিক থেকে ঠিকই রয়েছে। আবার দেশি উৎস থেকেও সরকার ব্যাংক ব্যবস্থা থেকেও ঋণ নেবেন প্রায় 76,000 কোটি টাকা। আমার ধারণা যে সেটি নিতে গেলে বেসরকারি খাতের যে ঋণ দরকার, সেই ঋণের ক্ষেত্রে খুব একটা চাপ পড়বে না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বেসরকারি খাত খুব বেশি বিনিয়োগে যাচ্ছে না, ফলে টাকা নিলে যে বেসরকারি খাতের টাকায় চাপ পড়বে সেটি না। ফলে সরকার নিলেও বরঞ্চ ব্যাংকগুলো খুশি হবে, তা ব্যাংকের টাকা পড়ে থাকছে না, বা পড়ে থাকা টাকার বিপরীতে তাকে যারা ডিপোজিটার তাকে সুদ দিতে হচ্ছে না, ফলে সেও কিছুটা খুশি হবে এই ব্যাংক সরকার যদি টাকাটি নিয়ে ব্যবহার করে। সঞ্চয়পত্র ব্যবহার করা হবে প্রায় উল্লেখযোগ্য পরিমাণে, এবং সেখানেও সরকারকে ব্যয় দিতে হবে। তবে যেটি লক্ষ্য রাখা দরকার, ঘাটতি অর্থায়ন করতে গিয়ে কিন্তু সরকারকে আবার সুদ দিতে হয় নিয়মিত, এবং এই সুদের দায় কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমরা এইবার দেখতে পাচ্ছি প্রায় 64,000 কোটি টাকা শুধু সুদের জন্য ব্যয় করতে হবে সরকারকে, এবং এটি কিন্তু কম নয়, এবং উত্তরোত্তর এই সুদের দায় বাড়ছে। সুতরাং সরকারকে উচিত হবে প্রয়োজনের নিরিখে টাকাটি নেওয়া, সেটি ঠিক আছে, কিন্তু এমনভাবে নেওয়া যাতে সেই টাকাটি দ্রুত ব্যবহার করে দ্রুত ফেরত দেওয়া যায়, এবং কম সুদযুক্ত উৎস থেকে যাতে ঋণ নিতে পারে, যাতে সরকারের উপর দায় কম পড়ে। সেই জায়গাটির ক্ষেত্রে ঘাটতি অর্থায়নটা আমরা মনে করি এবছরের যৌক্তিক দরকার রয়েছে, কিন্তু সরকার আসলে বাজেটটি, এত বড় একটা বাজেট বাস্তবায়ন করতে পারবেন কিনা, সেই চ্যালেঞ্জটি কিন্তু রয়ে গেছে। সেই চ্যালেঞ্জটি, আমি এই চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, আসছি আপনার কাছে। ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। ডক্টর গোলাম মোয়াজ্জেম যেমনটা বললেন যে একটা বাড়ির আসলে মাসিক বাজার বা বাজেট যেমন হয়, দেশের বাজেটটাও ঠিক ওই রকম। তো আমাদের দেশের যারা অভিভাবক, তারা এবার বেশ বড় একটা অঙ্কের আসলে ঋণ করতে যাচ্ছেন, সেটা বিদেশ থেকে হোক বা পাড়া প্রতিবেশী বা ঘরের লোকের কাছ থেকেই হোক। সেটা প্রায়
2,14,681 কোটি টাকা। এই যে এত টাকা আমরা ধারকর্য করব, সেই ধারকর্য তো আমাদেরকে শোধ করতে হবে। সেটা শোধ করতে গিয়ে আমরা যারা পরিবারের ছোট ছোট সদস্য, মানে একদম আমজনতা, আমরা আসলে কাঁধে কতটা বাড়তি বোঝা আসলে আমাদেরকে বহন করতে হবে, এইটা একটা প্রশ্ন আপনার কাছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই উন্নয়ন ব্যয়ের 25.8% ব্যয় হবে, মানে বড় একটা অঙ্ক টাকা ব্যয় হবে পরিবহন ও যোগাযোগ খাতে। এই যে পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয় হবে আমাদের অনেকগুলো টাকা, এটাকে আসলে আপনি পজিটিভলি দেখেন নাকি এটার মধ্যে কোনো নেতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন? মানে প্রথমে বলি, আমি সরকারি বাজেটে যে পারিবারিক বাজেটের মতো একেবারে সে আপনার কাপড়টা দেখে আপনি কোট কাটবেন সেটা হয় না। সরকারি হিসেবে আপনার কতটুকু প্রয়োজন, কোটের সাইজটা কত, তারপরে আপনি কাপড় খুঁজে পারবেন সেটা। অতএব সেটা কিন্তু আগে ব্যয়ের সেটাও দেখা হয় এবং আয়টা সেভাবে করা হয়। তবে এটা একটা বিরাট রকমের একটা বিশাল একটা আয় ব্যয় করতে যাবেন, আয় পাবেন না সেটা না। এটা আমার বক্তব্য এখানে হচ্ছে কি, যেটা আপনার বড় আপনার করতে হবে, আপনি দেশীয় উৎস থেকে করছেন, ব্যাংকিং সেক্টর করছেন, আর এটা বাইরের থেকে করছেন। কিন্তু এইখানে আমার সেটা হলো যে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে যেটা সুদ দেওয়া হয়, অনেকে আর্গুল করে সুদ বেশি দেওয়া হচ্ছে। আর যেসব যারা এগুলো কিনছে তারা যে দরিদ্র মধ্যবিত্ত, তাদের একটা আয় উৎস এটা, তারা যদি কিছুটা সুদ বেশিও পায়, সুদ শোধ করতে হবে, এটা তো প্রত্যক্ষ পরোক্ষভাবে তারাই বহন করছে। অর্থাৎ আমি এখানে কোনো আপত্তি দিতে না সুদ বেশি দেওয়াটা। এটা অনেকে আর্গু করে বড়িং কস্ট বেশি হয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় না এটা ন্যায়ের দিক থেকে এটা খুব ভালো একটা আর্গু। দ্বিতীয়ত হলো ব্যাংকিং সেক্টর থেকে আমি এনকারেজ করি না। ব্যাংকিং মানে প্রয়োজন হলে সেন্ট্রাল ব্যাংকের থেকে ডিরেক্টলি নিতে পারে, কোয়ান্টিটি ভিজিট সেন্ট্রাল ব্যাংকের একটা রিপোর্ট আছে, সরকারকে ধার দেওয়া, সরকার কিন্তু সেন্ট্রাল ব্যাংকের তেমন কিছু নেয়, কিন্তু প্রাইভেট সেক্টরকে হার্ড করে নেওয়া না। আর কিন্তু এটা সফট আমি এই জন্য বলছি, বাংলাদেশের কিন্তু সার্বিক ডেট জিডিপি রেশিও এখনো কিন্তু 35-36%, 40 ঊর্ধ্বেও যায় না, বিভিন্ন কান্ট্রিতে 80-90-100%। তার মধ্যে আবার বৈদেশিক যেটা ঋণ 15-16%, আউটস্ট্যান্ডিং কিন্তু আরো কম, না আউটস্ট্যান্ডিং 13 অতএব যদি সফট নয়, গ্রেস পিরিয়ড বেশি, এগুলো আনতে সবার আপত্তি থাকা। তবে সেটা যেন অপচয় যেন না হয়। দীর্ঘসূত্রিত একটা প্রজেক্ট 5 বছরের প্রজেক্ট 10 বছরে আপনি করলেন, সেটা যেন না হয়। অতএব এইটা একটা খুব জুডিশিয়াল। তবে শেষ কথা হলো ফিক্সটা সাধন করতে হবে। আপনার 60% বাজেটে দেখলাম রাজস্ব বাজেটে অনুন্নয়ন খাতে ব্যয়, 60% অনুন্নয়ন খাতে। আমরা বিজনেস হিসেবে বলি যে আপনি পারে অ্যাডমিনিস্ট্রেশন করতে 12-13% কিছু হওয়া কিন্তু বাজেটের ব্যয় করবে তোমার ব্যবসায়। এখন যদি এটাই হয়ে যায় সরকারের ধরন মোটে ভরা, তারপরে বেতন ভাতাতে বাড়ছে, তারপরে এইগুলো কিন্তু এইগুলো যেমনি হোক। আরেকটা যে আমি এডিপি সম্পর্কে বলি, আমি দেখলাম 15টা প্রজেক্ট, 515টা নিতে হবে। আপনি সেখানে মেগা প্রজেক্ট গুলো আছে, ঠিক আছে, সেখান থেকে বিল্ডিং বানাবে, বাংলো বানাবে, একটা ব্যাংকের হেডকোয়ার্টার বানাবে, এগুলো কি প্রায়োরিটি ছিল? আমি তো মনে করি এডিপি কাটছাট করে 1000 কোটি টাকা সেখান থেকে আনা যাবে। মানে 10টা প্রজেক্টে আবার 54% দেওয়া হয়েছে, আর বাকি কতগুলো বিশেষ প্রজেক্টে করা হয়। তবে বেশিরভাগ ইমপ্লিমেন্টেশন হয় না। অর্থাৎ এইখানে যে তুচ্ছতা সাধন করা হয়, যেটা মহাজন সাহেব যেটা বললেন, ঠিক এই ব্যালেন্স করা উচিত, একেবারে আউটার বাইরে চলে যাওয়ার ঠিক না। অর্থাৎ সরকারের এটা উচিত। আরেকটা জিনিস যেটা আমি সেকেন্ড প্রশ্নটা কি করলেন আমি ভুলে গেলাম, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? আমি ওই যে উন্নয়ন ব্যয়ের যে মানে 25.8%, পরিবহন উন্নয়ন ব্যয়ের 25.8% ব্যয় হবে পরিবহন ও যোগাযোগ খাতে, সেই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন সেটা একটু বুঝতে চাচ্ছিলাম। খাতে কিন্তু যেটা হয় ব্যয়টা, আমি অনেকাংশে কিন্তু ব্যয়টা খুব অপচয়ের দিকে হয়। আপনি দেখেন রোড কনস্ট্রাকশন কোয়ালিটি যদি সার্বিকভাবে আপনি দেখেন, 1 বছর পর ওটা নষ্ট হয়ে যায়, রোডগুলো মেনটেনেন্স করা হয় না, তার মানে অপচয় হচ্ছে। আবার রেলে আমি দেখছি বিরাট একটা অংশ রেল খাতে খরচ করা যায়, রেলের ইম্প্রুভমেন্ট কি দেখছিলাম। অতএব পরিবহন খাতে খরচ করতে আপত্তি নেই, কিন্তু যেটা ভ্যালু ফর মানি আসতে হবে, লোকদের সুবিধা এসে করতে হবে। তো আপনি সেটা তো আমি তো কোনো যেমন যত টাকা দেওয়া হচ্ছে তার এগেনস্টে, তার বিপরীতে কিন্তু লোকজনের যে সুবিধা বাড়ছে তা না, লোকজনের যে পরিবহন সহজ হচ্ছে, কস্ট এফেক্টিভ হচ্ছে, সেটাও দেখছি না। অতএব খালি দিয়ে যাবেন পরিবহনের নামে, এবং সেখানে নানা রকম ছলচাতুরি হবে। কোয়ালিটির ব্যাপার তো নাই বললাম,
রেলের খাতে রেল লাইন আপনার সেটা একটু ডিফিকাল্ট প্রস্তুত করা, কিন্তু হাইওয়ে রোড হাইওয়েতে সেটা আমি বিদেশি বহু যাতায়াত মানুষরা বলেছি যে রাস্তা বাড়ালে কিন্তু বহু কিছু কাজকাজি করা যায়, নিচে বালু দিয়ে দিলেন, কম্প্যাকশন কম করলেন, মানে অতএব এই জিনিসগুলো পরিবহন খাতে যে ব্যয় বেশি হয়, মানে আমাদের পরিবহন হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, এনজিবি যখন যে রাস্তাগুলো দেখেন মোটামুটি সুলভ সেটা করেছে, এই যে রাস্তাগুলো খুব তো খারাপ হয়, হয়তো উইড কম আছে, কিন্তু এখন আমরা বড় বড় হাইওয়ে দেখছি এই 15 দিন পর 1 মাস পর একবার বৃষ্টি হলেই আপনি বিদেশে আপনারা অনেকেই গেছেন, একটা হাইওয়ে করে 10, 15, 20 বছরের জন্য, 20 থেকে দূরের কথা, ওখানে আরো তো অনেক স্নো হয়, স্নো জমে থাকে, এদিকে 1 বছর পরটা পুরো উঠে যায়। অতএব আমার মনে হয় পরিবহন খাতে দরকার আছে, কিন্তু অপচয়ের করার কোনো স্কোপ নাই। আমাদের দেশের অর্থের অপচয় হচ্ছে, ডক্টর সালেউদ্দিন আহমেদ, একটা প্রচলিত কথা আছে গ্রামে গঞ্জে যে একটা এলাকায় রাস্তা হলে ওই এলাকার অনেকেরই ভাগ্য ফিরে যায়। এই ভাগ্য ফেরা, পথে চলতে পারার ভাগ্য ফেরা না, তার মানে একদম দরিদ্র থেকে তার গাড়ি বাড়ি পর্যন্ত হয়ে যায়। অপচয়টা এই পর্যায়ে হয়, সেই অপচয় হবে না সেটা নিশ্চয়ই সবারই প্রত্যাশা। একদম শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেহেতু আপনি আর খুব বেশিক্ষণ আমাদের সঙ্গে থাকছেন না, আপনি একটু ছোট করে এই প্রশ্নটার উত্তর আমাকে একটু দেন যে আর কি কি থাকলে এই বাজেটটা একেবারেই দোষমুক্ত আসলে হতে পারতো, যদি ছোট করে বলতে পারেন আসলে এই বাজেটটা দোষ মুক্ত হতো, মানে আসলে আমরা সবাই বলতে পারতাম হাততালি দিয়ে, বাহ খুব চমৎকার একটি বাজেট হয়েছে। আচ্ছা, খুব চমৎকার বাজেট হতো যদি আমি মনে করি যে এই যে প্রথমত আমি মনে করি আমার হলো যে আপনার উন্নয়নটা বিকেন্দ্রীকরণ করা, সব ঢাকা বড় বড় শহর কেন্দ্রিক উন্নয়ন হবে সেটা মোটেও না। উন্নয়নটা বিভিন্ন জায়গায়, আমি তো বাংলাদেশে অলমোস্ট সব জায়গায় গেছি, সেখানে চেম্বার বডিগুলি আছে। আরেকটা জিনিস দেখবেন, বড় বড় চেম্বার বডিগুলি কিন্তু ঢাকার কিরায়ের ছাড়া কথা বলে না, রাজশাহী চেম্বার, ঠাকুরগা, আমি বহু জায়গায় গেছি, তো ওদের অনেক ডিমান্ড আছে, সেগুলো তো কোনো ইসে নেওয়া হয় না, সব কিছু না। অর্থাৎ এটা ভালো বাজেট হতো, এটা যে রিজিওনাল ডিসপ্যারিটি, জনগণের সুবিধা এক্সপেনশনটা দেখতো, সেই পরিস্থিতি জনগণের সেদিকে রিফ্লেকশন যদি না থাকে বাজেটে ইচ্ছাটা, তবে সরকারের সদিচ্ছাটা অনেক সময় জনগণ সন্দেহের চোখে দেখে এবং সংজ্ঞায় অংশগ্রহণ। এটা ক্লাসিক এক্সাম্পল, প্যারিসে আন্দোলন হলো, ছোট্ট একটু বাস ভাড়া বাড়াতো, এটা কিন্তু ওটা কিন্তু বাস ভাড়া বাড়াবার জন্য না, টুরির জন্য না, সরকারের উপর চাপা ছিল, ব্রাজিলের তাই হলো, তাই না? এটা হলো ওটা রিফ্লেকশন। সরকার যদি ভালো কাজ করতে যায়, যেগুলো লোকজনের ডিসকাশন করা হয় না, অর্থাৎ এটা ভালো কাজের হতো যদি আরো জনবান্ধব, আরো একটু ক্ষমতা ভিত্তিক হতো, এবং এটা যদি আমি বললাম ডিসপ্যারিটি টুয়ার্ডস দ্য পোর হতো, মানে পোরের অ্যালোকেশন, কর্মস্থ অ্যালোকেশন যদি বেশি থাকতো, তবে এটাকে আমরা একটু বাহাবা দিতাম, একটা এক্সেপশনাল বাজেট এবার করেছে, তখন আমরা হাততালি দিতে পারতাম। জি, ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির কাছে, বিএনপি দলীয় হুইপ তিনি, তার কাছ থেকে আমি জানতে চাই, আপনার দল বলছে সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছুই নেই, আসলে কি কিছুই নাই? কিছু তো আছে নাকি? আপনাকে অসংখ্য ধন্যবাদ নিকোল। আমি আজকের আলোচনা শুনছিলাম, আমরা যে দুজনের সঙ্গে যুক্ত হয়েছি খুলনা এবং রাজশাহী থেকে, তাদের কথায় কিন্তু খুব স্পষ্ট যে সাধারণ মানুষের ভাগ্যেই বাজেট কি নিয়ে এসছে। তারপর একজন রাজনীতিক কর্মী হিসেবে একটা বিষয় আমি খুব স্পষ্টই বলতে চাই যে এই মহামারীর সময় বাজেট কিন্তু জিডিপির প্রবৃদ্ধি হিসাব বলেন, মাথাপিছু আয়ের হিসাব বলেন, মেগা প্রকল্পের হিসাব বলেন, কিংবা বিদ্যুৎ উৎপাদন বা যোগাযোগ খাতে আমরা কতটুকু উন্নয়ন করছি সেটার হিসাব বলেন, এই হিসাবের বাজেট হওয়ার কথা ছিল না। এই করোনাকালের উন্নয়ন হচ্ছে জীবন এবং জীবিকার উন্নয়নের বাজেট হওয়ার কথা ছিল। উন্নয়ন মানে হচ্ছে বেঁচে থাকা। এখন এই দিকে নজর না দিয়ে আমরা দেখলাম যে মেগা প্রজেক্টে বিশাল বরাদ্দ দেয়া হচ্ছে, আমরা দেখলাম প্রবৃদ্ধির হিসাব করা হচ্ছে, আমরা দেখলাম মাথাপিছু আয়ের একটা বিরাট গৌরব সরকার নেবার চেষ্টা করছে। এবং খুবই দুঃখজনক, দেখুন এই বাজেটের 35% অর্থাৎ 1/3-এরও বেশি কিন্তু ঘাটতি বা ঋণ নির্ভর, যেটাই আপনি বলেন না কেন। এই ঋণের জন্য যদি আপনি দেশের উৎসের দিকে দেখেন, আপনাকে কিন্তু ব্যাংকগুলো থেকে যখন আপনি ঋণ নেবেন, আপনাকে ব্যাংকে তারল্য সৃষ্টি হবে, বিনিয়োগের একটা বাধার মুখে পড়বে, এবং আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হচ্ছে, সেটার এক ধরনের একটা অনুকূল পরিবেশ আবারও আমরা তৈরি হতে দেখব। আর বিদেশ থেকে যে ঋণগুলো নেওয়া হবে, হ্যাঁ সেখানেও তো সুদ পরিশোধের একটা বিষয়
বিষয় থেকেই যায়। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমরা বিশাল অঙ্কের একটা বাজেট দেখছি, যেটা নিয়ে সরকারের তরফে বিরাট গলাবাজি বলেন বা এক ধরনের গর্ব করা আমরা লক্ষ্য করছি, যে 6 লক্ষ কোটি টাকার বাজেট, এবং এই 6 লক্ষ কোটি টাকার বাস্তবায়ন যদি আমরা দেখি, আমরা দেখব যে 2019-20 অর্থ বছরেও বাস্তবায়নের হার যেরকম, 20-21 অর্থ বছরেও বাস্তবায়নের হার সেরকম, অর্থাৎ 50% উপরে কিন্তু বাস্তবায়ন আমরা করতে পারছি না। এডিপির হিসাব যদি আমরা দেখি, আমরা দেখব সেটা সেই 49% আটকে আছে, অর্থাৎ 50% পর্যন্ত এডিপির বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। এই বাজেটে আমাদের অনেক বেশি লক্ষ্য রাখা উচিত ছিল স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা খাতের দিকে। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী খুব স্পষ্ট বলেছেন যে মাত্র 0.9% জিডিপির মাত্র 0.9% বরাদ্দ দিয়ে স্বাস্থ্য খাতকে আসলে টেনে তোলা যায় না, এবং তাই ঘটেছে। এবারও আমরা দেখলাম যে একই ধরনের বরাদ্দে কিন্তু খুব হেরফের হয়নি, এবং আরো দুঃখজনক হলো যে গত 10 বছরে এই লাস্ট যে অর্থ বছর আমরা এখন পার করছি, এই অর্থ বছরে স্বাস্থ্য খাত ব্যয় করতে পেরেছে সবচেয়ে কম, অর্থাৎ যেটুকু বরাদ্দ হয়েছে সেটুকুও তারা ব্যবহার করতে পারে নাই। তো মহামারীর সময়ও যদি স্বাস্থ্য খাতের এই দশা হয়, তাহলে বুঝতেই পারেন যে এই সরকার আসলে জনগণ বা জনবান্ধব সরকার নয়। 2 হচ্ছে, আপনি দেখেন স্কুল কলেজগুলো আজকে 1.5 বছরের উপরে বন্ধ, ছেলেমেয়েরা ঘরবন্দি, শিক্ষায় একটা বিরাট বৈষম্য তৈরি হয়েছে, অসংখ্য ছেলে মেয়ে অলরেডি যারা প্রাথমিক মাধ্যমিকে ছিল তারা ঝরে পড়েছে, এর মধ্যে আবার মোবাইল ফোনের দাম বাড়ানো হয়েছে। শিক্ষা কিন্তু এখন ভীষণ রকম মোবাইল ফোন বেসড, অর্থাৎ ঘরে বসে ট্যাব বা মোবাইলের মধ্যে দিয়ে কিন্তু ছেলেমেয়েরা, যে অল্প গুটি কয়েক লোক এই সুবিধা পাচ্ছে, তারাও কিন্তু ওই মোবাইলের মাধ্যমে লেখাপড়াটা করছে। কিন্তু রুমিন ফারহানা, আমি যতদূর জানি দেশি মোবাইলের দাম কিন্তু কমবে, একটা বিরাট বোঝার মতো হয়। হ্যাঁ, দেশি মোবাইলের দাম আশা করছি কমবে, তবে বাংলাদেশে কোনো একটা কিছু বাড়ার হুজুগ যখন শুরু হয়, তখন দেখা যাবে দেশি বিদেশি আর কেউ মানে ডিফারেন্সিয়েট করবে না, দোকানদাররা ঠিকই দাম বাড়িয়ে দিবে। আরেকটা বিষয় আমি একটু বলতেই চাই নিকোল, যে আমাদের একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কথা কিন্তু এই সরকার ভাবছে না। আমাদের দারিদ্র্যসীমার নিচে ছিল 20.5%, সানেমের রিপোর্ট বলছে সেটা এখন বেড়ে হয়েছে 43%, আর অন্যদিকে পিপিআরসি এবং ব্র্যাকের যে যৌথ গবেষণা, সেই যৌথ গবেষণায় দেখা যাচ্ছে যে 2,45,00,000 নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এই যে নতুন যারা দারিদ্র্যসীমার নিচে গেছে, অর্থাৎ এই যে 42 বা 43% মানুষ দরিদ্র, তাদের ব্যাপারে সরকার কি ভাবছে আমরা কিন্তু জানি না, বাজেটে তাদের ব্যাপারে কিছু বলা নেই। 23টি প্রণোদনার কথা বলা শুনছি আমরা করোনাকালে, এই 23টি প্রণোদনার মধ্যে আপনি জেনে অবাক হবেন যে মাত্র 7টি প্রণোদনা কিন্তু সত্যিকার অর্থে প্রণোদনা বা সাহায্য, আর বাকিগুলো সবই হচ্ছে লোন বা ঋণ। এবং এই ঋণ সুবিধাও আমরা দেখছি যে একেবারে বৃহৎ শিল্প যারা, তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বা কুটির শিল্পের হাতে কিন্তু সেই ঋণ যাচ্ছে না। আপনি যদি পার্সেন্টেজের হিসাব জানতে চান, আমি বলতেই পারি যে 69% ব্যবসা প্রতিষ্ঠান কোনো প্রণোদনা পায় নাই, 9% প্রণোদনা সম্পর্কে জানেই না, ক্ষুদ্র প্রতিষ্ঠানের মধ্যে পেয়েছে মাত্র 10%, মাঝারি 28% এবং বড় প্রতিষ্ঠান 46%। অর্থাৎ বড় মাছ যারা, বিগ শট যারা, বড় কোম্পানি যারা, বড় ব্যবসা যারা, বৃহৎ ব্যবসা যাদের, তারাই কিন্তু এই প্রণোদনার সুবিধা পেয়েছে। রুমিন ফারহানা, আপনার এই পয়েন্টে আমি একটু ডক্টর সেলিম মাহমুদ আছেন আমাদের সঙ্গে, তথ্য গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, তার কাছ থেকে আমি একটু জানতে চাই। ডক্টর সেলিম মাহমুদ, আপনি শুনছিলেন এই কথাটা যে রুমিন ফারহানা বলছিলেন যে যারা বড় ব্যবসায়ী তারা এই বাজেটে বেশ খুশি হয়েছে, এবং বড় ব্যবসায়ীদের সংগঠন আসলে বেশ বাহবাও দিচ্ছে এই বাজেটকে, তারা যে খুশি হয়েছে সেটা তাদের কথা থেকেই আসলে বোঝা যাচ্ছে। এই বাজেটটাকে আসলে তাহলে বড় ব্যবসায়ীদের খুশি করার জন্য হলো, এটা কি আসলেই আমজনতার বাজেট হয়েছে কিনা আপনি একটু যদি বলেন। দেখুন, এখানে যে কথাগুলো রুমিন ফারহানা বলছেন খুবই রেটরিক্স, দিস আর ভেরি, আমি বলবো যে এটা একেবারে বাস্তব বিবর্জিত কথা। দেখুন, এই বাজেটের সারা বিশ্ব, আপনি জানেন, সারা বিশ্বের অর্থনীতি স্থগিত হয়ে গেছে, এবং আমরা একটা বৈশ্বিক পৃথিবীর অনেক দেশে কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই করোনার মধ্যে দ্বিতীয় বাজেট পেয়েছি। এই বাজেটে আপনি খেয়াল করুন, এই বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে যারা ইনফর্মাল ওয়ার্কার সারা দেশে, যারা অর্থাৎ নিম্ন আয়ের মানুষ, যারা বিভিন্নভাবে, আপনি প্রথমত একটা জিনিস খেয়াল করুন, রুমিন ফারহানা দারিদ্র্য সীমা
2005-06 অর্থ বছরে এটা 41% ছিল আমাদের দারিদ্র সীমার তুলনায়। সেটা কিন্তু আমরা এটাকে 21% এখন যেটা হচ্ছে, এখন যে বৈশ্বিক মহামারী চলছে, এখানে ইনফর্মাল ওয়ার্কার যাচ্ছে সারা দেশে মানুষ, তারা বাংলাদেশ এখন যারা এই ধরনের মহামারীতে যখন হয় তখন মানুষ বা ইনফর্মাল ইন্ডাস্ট্রিতে বা ইনফর্মাল ওয়ার্কার তারাই সবচেয়ে বেশি এফেক্টেড। এবং সেটা সামনে রেখে কিন্তু আজকে আমাদের যে সরকার তার যে সামাজিক নিরাপত্তার যে ক্ষেত্রটা, সেটা কিন্তু অনেক সুযোগ করছে। যেমন আমি আপনাকে বলি, আপনার আগে এই সামাজিক নিরাপত্তার বিষয়টা আমি বলছি যে এখানে সামাজিক নিরাপত্তার যে বিষয়টা, সেখানে 2005-06 সালে অর্থ বাজেট ছিল মাত্র 2,505 কোটি টাকা বরাদ্দ। সেটা আমরা চলতি অর্থ বছরে 95,574 কোটি টাকা, অর্থ প্রায় 96,000 কোটি টাকা। তারপরে আপনি দেখুন এই যে বাজেটটা দেখা হয়েছে, সেখানে 3টা বিষয়, একটা হচ্ছে কর্মসংস্থান, আরেকটা হচ্ছে বিনিয়োগ, আরেকটা উন্নয়ন। এই 3টা খাতে ওভারঅল কিন্তু 32% বরাদ্দ, এবং একটা সাথে আরেকটা কানেক্ট। আমি দরিদ্র জনগোষ্ঠীকে বা যারা নিম্নআয়ের মানুষ, তাদেরকে আমি কিভাবে অর্থনৈতিক সচল না থাকে, বিনিয়োগ যদি সিকিউর না হয়, আমি যদি কর্মসংস্থান তৈরি করতে না পারি, আমি যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে না পারি, আমাদের সোসাইটির যারা ভালনারেবল মানুষ, তারা কিন্তু আরো বেশি ভালনারেবল। সেই জন্য কিন্তু 32% এই জায়গায় রাখা হয়েছে। এবং আপনি জানেন যে এই এখানে ঋণের কথা বলা হচ্ছে। পৃথিবীর অনেক দেশ কিন্তু এই ধরনের পরিস্থিতিতে অনেকটা বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক ঋণের উপর। আপনি যদি আমাদের গত অর্থ বছর এবং এই অর্থ বছরের একটা ইয়েটা দেখেন, রাস্তা দেখেন, টেবিল দেখেন, সেখানে দেখবেন যে অনলি 0.7% হচ্ছে আমাদের, মাত্র লেস দেন 1% হচ্ছে আমাদের ফরেন গ্র্যান্টের উপর। অর্থাৎ আমরা বৈদেশিক সহায়তা, একসময় সেই বৈদেশিক সহায়তার পরিমাণ বাংলাদেশে অনেক বেশি ছিল, সেটা জনগোষ্ঠী সরকার কিন্তু এখন 0.7%। আর বৈদেশিক ঋণের কথা, সেটা 15% টোটাল আমার বাজেট, ইট ইজ ভেরি অ্যাকসেপ্টেবল। আর যে ঋণের কথা বলছি, দেখুন যদি মার্কেট ইকোনমি সম্পর্কে আপনার ধারণা থাকে, ঋণ এটা হচ্ছে মার্কেট ইকোনমির একটা স্বাভাবিক প্রক্রিয়া। ফ্যাক্ট রিমেইনস, কোশ্চেন রিমেইনস, যে সরকার সেগুলো রিপেমেন্ট করতে পারছে কিনা। আমার যে ডিএসএল, ডেট সার্ভিস লায়াবিলিটি, সেটা আমি সুদক্ষভাবে এবং সক্ষমতার সাথে সেটা আমি রিপেমেন্ট করতে পারছি কিনা। এবং আমি তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার সভরেন গ্যারান্টি আছে। আমি যে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে যে লোন ঋণ নিচ্ছি, সেটা তো আমি সাকসেসফুলি পে করেছি। আমাদের যে পাবলিক ইউটিলিটিগুলো আছে, প্যারাস্টেটাল অর্গানাইজেশনগুলো আছে, স্টেট এজেন্সিগুলো আছে, there is no single instance যে আমার সরকারি প্রতিষ্ঠান বা আমাদের বেসরকারি প্রতিষ্ঠান তারা ঋণ নিয়ে ফেল করেছে। কিন্তু এই ঋণ আসলে কারা শোধ করছে? আপনি, আমার ধারণা আপনি জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য আজকে বলেছেন যে আপনারা জন্মের আগেই শিশুর মাথায় হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপাচ্ছেন। বিষয়টা কি আসলে তাই? এই ঋণ তো আসলে আমরাই পরিশোধ করছি, তাই না? নাকি মানে ঋণের বোঝা বেশি হয়ে গেল কিনা? শুনেন, এগুলো হেনরি কিসিঞ্জার মার্কার কথা, বস্তা পচার কথা। এগুলো আজকে আমি বলছি যে আমার 0.7% অনলি ফরেন গ্র্যান্টের উপরে। আর এই যে ঋণ, ইজ দেয়ার এনি ইনস্ট্যান্স যে রাষ্ট্র তার ঋণ পরিশোধে ফেল করেছে এই আমাদের স্বাধীনতার 50 বছরে? বিশেষ করে আজকে আওয়ামী লীগ সরকারের এটা 22তম বাজেট। আমি আপনার অর্থনীতির একটা ইয়ে দিই, আপনাকে একটা ধারণা দিই আমাদের। আপনি দেখুন বিএনপির
যে 2002 থেকে 6 পর্যন্ত যে মেয়াদ, তার ইকোনমিক সাইজ অনলি এক্সপানশন হয়েছিল 17 বিলিয়ন, তা খালেদা জিয়ার শেষ মেয়াদে। আমাদের শেখ হাসিনার প্রথম মেয়াদ 2009 থেকে যে 14-13 যে সময়টা, সেখানে ইকোনমি এক্সপান্ড করেছে 71 বিলিয়ন, কোথায় 17 বিলিয়ন আর কোথায় 71 বিলিয়ন। তার দ্বিতীয় মেয়াদে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইকোনমির এক্সপানশন হয়েছে, গ্রোথ হয়েছে বিলিয়নে, প্রায় $108 বিলিয়ন। খালেদা জিয়ার সরকার যে $510 রেখেছিল 2006 সালে, সেটা এখন $2227 মাথা পিছু আয়। আপনি কি দেখবেন? আমাদের সক্ষমতা নিঃসন্দেহে বেড়েছে ডক্টর সেলিম মাহমুদ, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমি আপনার কাছেই ফিরবো, একটা বিরতি নিচ্ছি, বিরতিতে যেতে হচ্ছে। সে আমজনতা, আমাদের সঙ্গে আছেন HM মুজিবুল হক শুক্কুর, মহাসচিব, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। তার কাছ থেকে আমি একটু প্রতিক্রিয়া শুনে আসতে চাই। ডক্টর সেলিম মাহমুদ, বিরতির আগে বলেছিলাম আপনার কাছে ফিরছি, তবে আমি তার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। জি জনাব HM মুজিবুল হক। তো আপনারা জানেন, চট্টগ্রাম ঘোষিত বাণিজ্যিক রাজধানী, যদিও আইনগত কোনো তার ভিত্তি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এই চট্টগ্রামে অনেকগুলো মেগা প্রকল্প চলমান বাস্তবায়ন রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী টানেল, বে টার্মিনাল, জলবদ্ধতা মেগা প্রকল্প, চট্টগ্রামের দুঃখ। এই জলবদ্ধতা প্রকল্পের যে মূল কাজগুলো করতে গিয়ে এই পর্যন্ত দেখা গেল মাত্র 51% কাজ হয়েছে। 6,000 কোটি টাকার প্রকল্পের মধ্যে মাত্র 1700 কোটি টাকা ছাপ দেওয়া হয়েছে। এইভাবে চট্টগ্রামে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন, এলিভেটেড এক্সপ্রেস, আটা রিং রোড, ওয়াসা স্যানিটেশন প্রকল্প, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, কক্সবাজার থেকে ঘুমদুম পর্যন্ত রেল লাইন নির্মাণ, এই কর্ণফুলী কালুঘাট সেতু নির্মাণ, তৃতীয় কালুঘাট সেতু, কর্ণফুলী ড্রেজিং প্রকল্প, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ চট্টগ্রামের চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি। সরকার বাজেটের পর বাজেট করে, কিন্তু বাজেট দিয়ে থাকেন, কিন্তু প্রকল্পের টাকাগুলো ছাড় দেন না। সিডিএ থেকে জানা গেল এই যে চট্টগ্রামের দুঃখ জলবদ্ধতা নির্দেশনে 6,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে মাত্র এ পর্যন্ত 1700 কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা জানতে চাই, এই যে মেগা বাজেটগুলো ঘোষণা করা হয়, এই বাজেটে যে অর্থের ছাড় দেওয়া হয়, এই অর্থগুলো আসলে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য দেওয়া হয় কিনা, আদৌ এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হবে কিনা। দেশব্যাপী যে উন্নয়ন মহাযজ্ঞ চলছে এই সরকারের আমলে, এই উন্নয়নগুলো, এই চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে শেষ করতে পারবে কিনা সরকার, সেটা আপনি জানতে চান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আশা করি আপনি জানতে পারবেন। আমি একটু ডক্টর সেলিম মাহমুদের কাছে যাওয়ার আগে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম সাহেবের কাছ থেকে একটি প্রশ্নের উত্তর আমি একটু জানতে চাই। এই যে আমরা যারা গ্রামগঞ্জের মানুষ, মানে আমরা তো বাড়ি করতে কখনো আসলে কর দিতাম না, আমাদের টিনও লাগতো না। এখন এই যে এই বাজেটে নতুন করে কি যেন একটা শুনতে পাচ্ছি যে এখন গ্রামগঞ্জে বাড়ি করতে গেলেও আসলে কর দিতে হবে। এইটা কি একটা নতুন টেনশন শুরু হয়ে গেল কিনা, বা নতুন কোনো উদ্বেগের জন্ম দিতে পারে কিনা? আসলে তো ৭০ সালের গ্রাম আর 2022 সালের গ্রাম তো আর এক না, সুতরাং টেনশনের কোনো কারণ নেই, বা কোনো ভাবার কারণ নেই যে গ্রামে এখন শুধুমাত্র দরিদ্র মানুষ বাস করে, এটা ভাবার কোনো কারণ নেই। গ্রামেও শহরের মতো বিত্তশালী বাস করে, এবং আজকে গ্রামাঞ্চলে বসবাসরত অনেক পরিবারের সন্তানই শহরের উচ্চ ব্যয়সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ব্যয় দিয়েই তারা পড়ছেন। সেখান থেকে অনুমান যে শহরের বাইরেও প্রচুর পরিমাণে আসলে কর দেবার মতো জনগণ আছে যাদেরকে অন্তর্ভুক্ত করা যায়নি, কর আওতায় আনা যায়নি। এবং সেই কারণে সিপিডি একটি গবেষণা 1.5 বছর আগে করেছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 67% জনগণ রয়েছে যারা কর দেবার মতো জনগণ, তাদের মধ্যে 67% যাদের আয় 1 কোটি টাকার উপরে তারা কর দেন না। তাহলে আপনি বুঝতে পারছেন যে কত বিপুল পরিমাণ জনগণের কাছ থেকে সরকার আসলে কর বঞ্চিত হচ্ছে। সুতরাং তাদেরকে কর জালে আনা দরকার। সমস্যাটি হচ্ছে যে এদেরকে কর জালে আনার ব্যাপারে সরকারের ইনফ্রাস্ট্রাকচার এবং ইনস্টিটিউশনালি এক ধরনের অনীহা ছিল। যেমন এনবিআর এর ভিতরে তারা সহজে যেখান থেকে ঋণ টাকা পাওয়া যায় সেই উৎসগুলোর উপরে বেশি ঝাঁপিয়েছিল, কিন্তু তাদের উপরে তার বাড়তি চাপ দেওয়া যাবে না। এখন নতুনদের কাছে যেতে হবে। এখন নতুনদের কাছে যেতে হলে আপনাকে অনেক বড় অবকাঠামো তৈরি করতে হবে গ্রামের সেই সঠিক লোকটিকে বাছাই করার জন্য, এবং সেটা সারা দেশব্যাপী হতে হবে। সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখন এনবিআর এর নেই, এবং সেটার জন্য আসলে চাপ দেওয়া হচ্ছে ডিজিটাইজেশন সিস্টেমে যাওয়া, এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা বলা হচ্ছে সকলকে।
সেগুলো যখন জমা দেওয়া হবে, ডিজিটালাইজেশন যখন সিস্টেমটা চালু হবে, তখন অনেক বেশি এই উৎসগুলো থেকে করার সুযোগ হবে। দ্বিতীয়ত যেটা দরকার, এই করের অফিসগুলো একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে এবং সেই অফিসের মাধ্যমে কর আহরণগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলেই কেবলমাত্র কর আহরণটি করা যাবে। সুতরাং এখানে টেনশনের কিছু নেই। আরেকটু প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতেন, ভ্যাট ফাঁকির জরিমানা দ্বিগুণের পরিবর্তে সমপরিমাণ করার মানে প্রস্তাব করা হয়েছে বাজেটে, এইটা কি আসলে কর ফাঁকিকে উৎসাহিত করবে কিনা? দেখুন, আমাদের দেশের সমস্যাটি হলো যে অধিকাংশ ক্ষেত্রে আসলে ভ্যাটের চালান নেওয়া, আমরা যারা ভোক্তা আমরাও আসলে ভ্যাট ঠিক মতো চালান নিতে চাই না। এমনকি অনেক সময় ভ্যাটের কারণে যে বাড়তি টাকাটি ওটি না দেবার সুযোগ দেওয়া হলে আমরাও আসলে ভ্যাটটি ফাঁকি দেওয়ার ক্ষেত্রে আমরাও এক ধরনের ভূমিকা রাখি। এই যে ব্যাপক বিস্তৃতি, যে ভ্যাটকে ফাঁকি দেওয়া, অ্যাভয়েড করা, সেই জায়গা থেকে শুধু একটু কমিয়ে দিলে যে ভ্যাট ফাঁকি বেড়ে যাবে অনেক, তা মনে হয় না। তার কারণ হলো যে এগুলো নজরদারিতে আনার ইনফ্রাস্ট্রাকচারই তো নেই আমাদের, ফলে কে ফাঁকি দিল না এটি আসলে ধরবার মতো যথেষ্ট অবকাঠামো তৈরি হয়। আসার কথা যে এনবিআর এবার যেটি করেছে, সারা দেশব্যাপী মেশিন চালু করেছে 24টি খাতের ব্যাপারে, যাদের মেশিনের মাধ্যমে তারা তাদের ব্যয়ের বিপরীতে, আয়ের বিপরীতে ভ্যাট চালান জমা দেবেন, ভ্যাট আদায়টি নিশ্চিত করবেন এবং অনলাইন ভিত্তিক ভ্যাট চালু করতে যাচ্ছে। সমস্যা হচ্ছে এনবিআর এর ভিতরেও এক ধরনের অনীহা রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় এখানে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট এনবিআর এর মধ্যে রয়েছে অনলাইন সিস্টেমে না যাওয়া। আমরা এই জায়গাটিতে হ্যামার করতে চাই যে যত বেশি দ্রুত এই ধরনের অনলাইন ভিত্তিক ভ্যাট সিস্টেম যাওয়া যাবে এবং তত বেশি ডিজিটালাইজেশনে এবং ইন্টারকানেক্টেড একটা সিস্টেমে যাওয়া যাবে, তত আসলে কালেকশনটি ভালো হবে এবং এগুলোকে ফাঁকি দেওয়ার প্রবণতা কমে আসবে। সুতরাং সেটির ব্যাপারে এবারের বাজেটে দেখলাম যে 10,000 মেশিন এবার মানে ইন্ট্রোডিউস করা হবে, কিন্তু সারা দেশে কিন্তু 2 লক্ষ 2.5 লক্ষের উপরে মেশিন দরকার, সেগুলো তাহলে কবে করা হবে? সুতরাং সেই জায়গাটিতে বিনিয়োগ বাড়ানো, এনবিআর এ আরো টাকা দেওয়া, এই সমস্ত মেশিন পত্রগুলো সমস্ত জায়গাগুলোতে ইনস্টল করা এবং তারপরে নজরদারিটাও সহজ হয়ে যাবে। সরকারের ভ্যাট আদায় তখন অনেক ভালোভাবে হবে। আমরা যারা ভোক্তা আমরাও তখন আর এড়ানোর সুযোগ পাবো না এবং যারা বিক্রেতা তারাও আসলে ভয় এড়ানোর সুযোগ পাবেন না। এমনকি যারা এগুলো আদায় করেন তারাও যে কোনোভাবে অন্য উদ্দেশ্যে ব্যবহার করবেন সেই প্রবণতাও তখন কমে আসবে। জি, ডক্টর সেলিম মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে এটা তো আসলে করোনা কালীন একটা সময়ের মধ্যে বাজেট হলো, তো আমরা যারা অনেকেই চাকরি হারিয়েছি, আমাদের অনেকের বেতন কমে গেছে, আমরা এক ধরনের আশায় বসেছিলাম যে এবার বোধহয় বাজেটে এমন কিছু থাকবে যে সার্বিকভাবে ব্যবসা বাণিজ্য চাঙা করে অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে এবং আমরা আবার নিজের চাকরিটা ফিরে পাবো বা আমাদের বেতনটা আবার আগের জায়গায় যাবে। এই ধরনের কোনো স্পষ্ট নির্দেশনা কি আপনি এই বাজেটে দেখতে পাচ্ছেন? আমি কিন্তু তার আগেই বলেছি, দেখুন 3টা ক্ষেত্রে কর্মসংস্থান, বিনিয়োগ এবং উন্নয়ন একটা স্থান, অর্থাৎ একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা একেবারে ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশে, তারপরে নিম্ন আয় মধ্যবিত্তে হওয়ার জন্য কিন্তু এই 3টে ইস্যু। আমি যদি কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্র তৈরি করতে পারি, কর্মসংস্থান ব্যাপার এটা কিন্তু খুবই বিষয়। আমাকে একটু সুনির্দিষ্ট করে বলবেন, আপনি বলছেন যে অবশ্যই এই বাজেটে সেটা আছে, একটু সুনির্দিষ্ট করে যদি বলতেন। আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগের সাথে কর্মসংস্থান। এখন এই যে যেখানে যেখানে কর্মসংস্থান ছিল নিম্ন আয়ের মানুষ, আর অনেক মানুষ ইনফর্মাল ইন্ডাস্ট্রিতে ছিল, অর্থাৎ সে যেটাকে আমরা বলি দিন আনে দিন, এখন টোটাল ইকোনমিতে যেন একটা শেক করেছে শুধু বাংলাদেশের, সারা বিশ্বে, তখন এই যে ইনফর্মাল ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা একটা চেপে হচ্ছে। এবং সেজন্যই আপনি দেখুন 96,000 কোটি টাকা এই বাজেটে 96,000 কোটি টাকা রাখা হয়েছে সামাজিক নিরাপত্তার জন্য। আপনি দেখুন এই জননেত্রী শেখ হাসিনার সরকার গত প্রায় 1 যুগ ধরে সারা বিশ্বে তিনি সমাদৃত, যে তার যে সামাজিক নিরাপত্তার যে খাতগুলো, তার জন্য কিন্তু আন্তর্জাতিকভাবে তিনি অনেক সুনাম অর্জন করছেন। এখন এই যে বাজেট, এটা কিন্তু এখানে 2টো বিষয়। একটা প্রথমত হচ্ছে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট, অর্থাৎ যে বৈশ্বিক যে মহামারী চলছে এটাকে মোকাবেলা করা। আর আরেকটা জিনিস, কিছু মানুষ পুরো জিনিসটাকে না বুঝে হুটহাট করে পালন করে স্বাস্থ্য খাতে আরো বেশি। এখন স্বাস্থ্য খাতে আমার যতটুকু দরকার ততটুকুই তো আমি দেবো। আমার দরকার 2 টাকা, আমি 2,000 টাকা দিলে তো এটা অপচয়।
সেটা হচ্ছে কি আপনার টোটাল আমাকে চিন্তা করতে হবে, একদিকে আমার জীবন অর্থাৎ এই করোনা থেকে কিভাবে আমি করোনাকে মোকাবেলা করব, কিভাবে এখান থেকে উত্তরণ হবে, কিভাবে আমি ভ্যাকসিন এনে মানুষকে আরো বেশি নিরাপদ রাখতে পারবো, এবং যারা এফেক্টেড হচ্ছে, এবং এর পরের পার্টটা হচ্ছে যে আমার ওভারঅল অর্থনীতি অর্থাৎ আমার ওভারঅল যে সামাজিক নিরাপত্তা, যে আমার যে অর্থনীতি সামষ্টিক অর্থনীতি অর্থাৎ ম্যাক্রো ইকোনমিকে কিভাবে আগের জায়গায় নিতে পারি, ভাইব্রেন্ট রাখতে, এবং একটার সাথে একটা কানেক্টেড। এখন এই যে বিনিয়োগ বলেন, টোটাল ডেভেলপমেন্ট, সালাউদ্দিন স্যার ডক্টর সালাউদ্দিন একটা কথা বলেছেন, আমি জানি না উনি কি চিন্তা করে বলেছেন না এমনি বলেছেন, যে এটা বিকেন্দ্রীকরণ বা উন্নয়নটা সুষমভাবে হচ্ছে না। নো, ইটস নট কারেক্ট। এই যে আপনি দেখুন, আমি আপনাকে বলি, এই আমাদের ইয়েটা যদি দেখেন যে উনি উন্নয়নের বিকেন্দ্রীকরণের কথা বলেন, পরিবহন ও যোগাযোগ 25.8%। তো এই পরিবহন যোগাযোগ কি শুধু ঢাকা, সারা দেশে হচ্ছে না? এর সুবিধা কি সাধারণ মানুষ হচ্ছে না, নিম্নায়ন মানুষ হচ্ছে না? তারপরে পল্লী উন্নয়ন এবং সমবায় এবং যে লোকাল গভর্নমেন্ট, এখানে মনে করি যে সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে নিম্ন আয় মধ্যবিত্ত সবাই সারা বেশি উপকৃত হচ্ছেন। সেখানে কত? বাজেটের 15.1%। তো এই যে কথাগুলো আমরা, তো কৃষিতে 5.6%, শিক্ষায় 19.7%। এগুলো তো আপনার টোটাল আমার যে বাংলাদেশের জনগোষ্ঠী, আমি তো এটা ইনক্লুসিভ। মানে আপনার কথা মতো ডক্টর সেলিম মাহমুদ, পুরো জনগোষ্ঠী আসলে এই বাজেটের পরিকল্পনার মধ্যে আছে, সবাই আসলে এর থেকে সুবিধাভোগী হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, নারী উদ্যোক্তারা আয় করে ছাড় পাচ্ছেন, করমুক্ত আয়ের সীমা নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে 50 থেকে 70 লাখ হয়েছে। এছাড়াও কিন্তু অনেক সুখবর আছে এই বাজেটে, যেমন প্রতিটি মানুষ টিকা পাবে, অর্থমন্ত্রী নিজে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, এবং কিভাবে পাবে, কোন কোন ধাপে পাবে সেগুলো তিনি পরিষ্কার করেছেন। এত কিছু এই বাজেটে, এত মানে ভালো জিনিস থাকতেও কেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন না সেগুলো, সেটা একটু জানতে চাই। কথা বলছেন, আগে তো ব্যবসা বান্ধব পরিবেশ থাকতে হবে। আপনি নিশ্চয়ই জানেন ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন 167তম অবস্থায় আছে। এখানে অবকাঠামোগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, গ্যাস বিদ্যুতের সংযোগ পেতে সমস্যা, বিভিন্ন জায়গায় ঘাটে ঘাটে ঘুষ দেওয়ার সমস্যা, নানান কারণে আমাদের দেশে কিন্তু বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়নি, নাম্বার 1। নাম্বার 2, সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে। আমি একটু মনে করিয়ে দিতে চাই, এই বছর জানুয়ারি মাসে দৈনিক প্রথম আলোতে রিপোর্ট এসেছিল যে সামাজিক নিরাপত্তা যারা পাওয়ার যোগ্য, তেমন 46% মানুষই পান না, সেই সামাজিক নিরাপত্তা খাতের আওতায় তাদেরকে আনা হয় না। অর্থাৎ দেখা যায় যে যিনি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য, বা যিনি বিধবা ভাতা পাওয়ার যোগ্য, যিনি প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য, তেমন না পেয়ে ইউনিয়নের যে মেম্বার, চেয়ারম্যান, তাদের যারা ঘনিষ্ঠ তাদেরকে দেয়া হয়। মাত্র 35 লক্ষ লোককে 2,500 টাকা করে নগদ প্রণোদনা গত বছর দেওয়ার কথা ছিল। সেটা নিয়ে কি পরিমাণ 9-6 হয়েছে। প্রথমে তো ছিল 50 লক্ষ মানুষকে দেওয়া, সেইখানে যখন 14 লক্ষ অ্যাকাউন্টে ভুয়া পাওয়া গেছে, তখন সেটা কমে 35 লক্ষ নির্ধারণ করা হয়েছে। এইবার যখন আবার 35 লক্ষ মানুষের অ্যাকাউন্টে 25,000 টাকা করে দেওয়ার, 2500 টাকা করে দেওয়ার কথা শুনেছি, তখন আমি খবর নিয়ে জানলাম এখনো একটা মানুষও সেই টাকা পায় নাই। তো বড় বড় কথা বললে তো ভাই হবে না। আর যোগাযোগ কথা বলছিলেন, যোগাযোগ খাতে 25% জিডিপি মানে ব্যয় নির্ধারণ করা হয়েছে, সেটা তো হবেই। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সড়ক, মহাসড়ক, ফ্লাইওভার, মেট্রো রেল, এগুলো বিশ্বের সর্বোচ্চ ব্যয়ে নির্মিত হয়, এবং দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন কোয়ালিটিতে রাস্তা বাংলাদেশে বানানো হয়। আমি খুব মনোযোগ দিয়ে সেলিম মাহমুদের আলাপ শুনছিলাম, যদিও খুব স্পষ্ট বোঝা যায়নি ওনার কথা, তারপর আমি যেটুকু বুঝেছি সেটার আলোকে আমি একটু মনে করিয়েই দিতে চাই যে করোনার আগে 20% ছিল দারিদ্র্য সীমার নিচে, 50% ছিল মধ্যবিত্ত, 10% ছিল ধনী।
আর করোনার পরে 40% হয়েছে দারিদ্র সীমার নিচে, 50% হয়েছে মধ্যবিত্ত, আর ধনী 10%ই আছে। অর্থাৎ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত করোনার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানতে চাই এই মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য তারা কি করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2 দিন আগে রাজশাহীতে একজন ফ্রিল্যান্সার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তার বাড়িতে খাবার ছিল না। তিনি বলছেন যে প্রতিটা দিন আমার বেঁচে থাকা মানে ঋণের বোঝা। ডক্টর রুমিন ফারহানা, আমি আপনাকে আর সময় দিতে চাচ্ছি না, আমি একদম শেষ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছে যাব এবং এক লাইনে আমি তার কাছে জানতে চাইবো, এই যে এত বড় বাজেট, এইটা বাস্তবায়নে আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে দেখেন? একটি চ্যালেঞ্জের কথাই জানতে চাই, সবচেয়ে বড় চ্যালেঞ্জটি। আমার কাছে যেটি বাজেটের দিনের দুটো অংশ, একটি হলো তার রাজস্ব বাজেট, যেটি আসলে প্রায় পুরোটাই বাস্তবায়ন হয়, আর একটি হলো উন্নয়ন বাজেট। সমস্যাটি আসলে উন্নয়ন বাজেট নিয়ে, এবং উন্নয়ন বাজেটের ক্ষেত্রে যে 3টি অংশ, একটি হলো প্রকল্প চয়ন, যেখানে কিনা এখন প্রচুর রকমের অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, আর একটি হলো প্রকিউরমেন্ট প্রসেস, যেখানে টেন্ডারিং প্রসেস নিয়ে সাম্প্রতিককালে প্রচুর অভিযোগ আসছে। এক একটি মন্ত্রণালয় বিভাগ জুড়ে মানে আপনি বলছেন স্বচ্ছতা নিশ্চিত করার কথা। আমি একটু ডক্টর সেলিম মাহমুদের কাছে যাই। ডক্টর মোয়াজ্জেম, আমি আপনাকে সময় দিতে পারছি না। ডক্টর সেলিম মাহমুদ, আপনি এক লাইনে বলবেন, যেহেতু আপনি হাত তুলেছেন, আমি আপনাকে সময় দিচ্ছি আসলে বাড়তি সময় থেকে। আপনার রুমিন ফারহানা বললেন যে ইয়ের কথা, দারিদ্র সীমার কথা। আমি তাকে প্রশ্ন করতে চাই যে 2005 সালে 5-6 অর্থবছরে দারিদ্র সীমার কত ছিল, দারিদ্র মানুষের হার ছিল। ডক্টর সেলিম মাহমুদ, আমরা এই 2021 সালের বাজেটের কথা বলছি। আমি খুবই দুঃখিত, আমি আর কাউকে সময় দিতে পারছি না। সবাইকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। 786 কোটি টাকার বাজেট দিয়ে শুরু করে বাংলাদেশ, আজ আমরা 6,03,681 কোটি টাকার বাজেটের দেশ। এই দেশ দলমত যাই থাকুক আমাদের, এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য আসলে আমাদেরই। দর্শক দেখুন, আমজনতা, আমজনতার শক্তি বড় শক্তি।